মঙ্গলবার দিন সকালবেলা আমি আর মা বেরিয়ে পড়লাম বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা দেখতে। সকালবেলা ডানকুনি থেকে রীতিমতো ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম হাওড়া। হাওড়া থেকে ট্রেন ধরে আমরা পৌঁছলাম বর্ধমান, আর বর্ধমান থেকে আমরা পৌঁছে গেলাম সোজা বোলপুর শান্তিনিকেতন। স্টেশনে নামতে যে ট্যুর ড্রাইভারের সাথে আমাদের পরিচয় হলো, সেই আমাদের নিয়ে গেল এই বোলপুর শান্তিনিকেতনের যে পৌষ মেলা সেই গন্তব্যস্থানে। বোলপুর শান্তিনিকেতনে থাকা, খাওয়া, ঘুরে বেড়ানো, কোপাই নদী, সোনাঝুরি হাট সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। এটা আমার প্রথমবার পৌষ মেলা যাওয়া, এবং এতটাই বড় মেলা যে একদিনে তুমি দেখে শেষ করতে পারবে না। তোমাকে এর জন্য একদিন সেখানে স্টে করে থাকতে হবে, এবং কোথায় থাকবে, কীভাবে থাকবে, কার সাথে যোগাযোগ করবে, তার সব কিছুই আমি এই ভিডিও ডিসক্রিপশানে বা ভিডিওর স্ক্রিনে শেয়ার করে দেবো তোমাদের সাথে। তোমরা তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই কম খরচে এবং কম যাতায়াত ভাড়ায় তোমরা সব কিছুই ঘুরে দেখতে পারবে। তারপর আমরা চলে গেলাম ঠাকুরের নোবেল পাওয়া থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ অবধি বয়সের সব কিছুই এক অডিটোরিয়াম বা মিউজিয়ামের মতো করা হয়েছে সেই মেলায়। সেখানে সব কিছু তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথের জীবনের স্মৃতি। যেহেতু আমাদের সেই দিনই ফিরতে হবে, তাই হয়তো আমি তোমাদের সেইভাবে হয়তো কোপাই নদী বা সোনাঝুরির হাট বা রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে বাস করতেন সেই সব জায়গা হয়তো ঘুরে দেখাতে পারলাম না, কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওয়ে সব কিছুই কভার করব। আর ভিডিওর ডেসক্রিপশানে অথবা ভিডিওর স্ক্রিনে যে টোটো ড্রাইভারের নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো, তার সাথে তোমরা যোগাযোগ করে অতি কম খরচায় তোমরা থাকা খাওয়া করতে পারবে। একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু সোনাঝুরির হাট কিছুটা হলেও কম সময়ের জন্য খোলা থাকে। যেহেতু পৌষ মেলা চলছে, তাই আমাদের যে টোটো ড্রাইভার সে বললো যে তোমরা যদি অফ সময় যদি আসো, যেহেতু এখন সিজন পৌষ মেলার, তাই এই সময় সোনাঝুরি হাট হয়তো কম সময়ের জন্য খোলা থাকে, কিন্তু অফ সময়ে তোমরা যদি আসো তাহলে প্রতিদিনই সোনাঝুরি হাট খোলা থাকবে। যে অডিটোরিয়ামটায় আমরা গেছিলাম সেখানে রবীন্দ্রনাথের সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে মানুষজনের কাছে। রবীন্দ্রনাথ তার কর্মজীবনে বাঙালি তথা ভারতবর্ষ তথা বিদেশে তার যে নাম, সেই সমস্ত তথ্যই এই অডিটোরিয়ামে তুলে ধরা হয়েছে। একের পর এক তথ্য দেখতে দেখতে কত কিছুই না ঢুকে পড়লো। যেহেতু প্রথমবার গেছি এই মেলায়, তাই অনেক কিছু জানতে পারলাম এই মেলা সম্পর্কে। এই মেলা এতটাই বড় যে তার এদিক থেকে শুরু করলে ওদিকে তোমার চোখ যাবে না। মেলায় কী না নেই, কী তুমি পাবে না, সব কিছুই পাবে। তারপর আমরা চলে গেলাম সেই মেলার ভিতরের প্রাঙ্গণের দিকে, যেখানে শ্রীকৃষ্ণের, শ্রীরামচন্দ্রের নাম কীর্তন চলছে। একের পর এক বাউলরা চলে আসছেন তাদের দল নিয়ে নাম কীর্তনের জন্য। এখানে এক মহারাজ, তিনি তার দল নিয়ে নাম কীর্তন করছেন। তারপরেই এক অন্য দল আসবে, তারা তাদের নাম কীর্তন শুরু করবে। আমি আর মা তারপর বসে পড়লাম সেই প্রাঙ্গণেতে নাম কীর্তন শুনতে। একের পর এক নাম কীর্তন শুরু হচ্ছে, তারা গাইছেন। এক পালা শেষ হচ্ছে তো অন্য এক পালা চলছে। সেখানে এক বাউল দল যাচ্ছে তো আরেক বাউল দল আসছে। এইভাবেই তাদের নাম কীর্তনের পালা চলতে থাকছে। সেখানে যেমন রামচন্দ্রের গান চলছে, তেমনি তার মাঝে চলছে শ্রীরামচন্দ্রের গান। তেমনি আবার বাউল তাদের গ্রামের মেঠো পথের গান তারা তুলে ধরছেন। এইভাবেই চলতে থাকলো সেই মেলার নাম কীর্তনের। তারপর মেলার মধ্যেই এক বুড়ো একটা নিয়ে তার সুর তুলছে সবার মাঝে। আগে সেলফি স্টিকটা ভেঙে যাওয়ায় এই তার কাছ থেকে নতুন সেলফি স্টিক নিলাম, তাতে ভিডিও করবো এবং সেলফি ছবি তুলব। তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ফিরতে যে মন চায় না, তবু ফিরতে যে হবেই।